প্রহর অথৈকে বাঁধন থেকে মুক্ত করে দিল। অথৈ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারলে এখান থেকে এক ছুটে দৌড়ে চলে যেত ঘরে। প্রহর বেশ কিছুক্ষণ অথৈকে পর্যবেক্ষণ করলো, তারপর কি মনে করে বলল, যাও তুমি, সন্ধ্যায় দেখা হবে। কথাটি বলে আর দেরি করেনি প্রহর। সোজা গাড়িতে বসলো আর সাই করে গাড়ি নিয়ে রওনা হলো। এদিকে অথৈ প্রহরের কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। লোকটার যে মাঝে মাঝে কি হয় আল্লাহ জানে। সন্ধ্যায় দেখা হবে কথাটি বলল কেন? আচ্ছা, প্রহর কি আমার কথা রাগ করেছে? কথাটি মাথায় আসতেই অথৈ জিভ কেটে ঘরের দিকে ছুটল। প্রহরকে কল করতে হবে, নিশ্চয়ই রাগ করে চলে গেছে। ঘরে ঢুকে সর্বপ্রথম খাটের ওপর থেকে মোবাইল হাতে নিয়ে কল করলো প্রহরের নাম্বারে, কিন্তু কল ঢুকছে না। অথৈর এবার ভীষণ চিন্তা হচ্ছে। দিন গড়িয়ে বিকেল হলো, কিন্তু প্রহরের মোবাইলে কল যাচ্ছে না। অথৈ চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে ওর মায়ের কাছে যাচ্ছিল কিছু বলার জন্য। এমন সময় কালো মুখোশধারী কিছু লোক এসে অথৈর মুখের উপর কিছু একটা স্প্রে করলো। কিছুক্ষণের মধ্যেই অথৈ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। মুখোশধারী লোকগুলোর মধ্যে একজন তার মোবাইল বের করে কাউকে কল করে বলল, কাজ হয়ে গেছে, অতি আমার কোলে। চুপ! এই কথাগুলো বলার সাহস কোত্থেকে পেলি তোরা? ওর কাছ থেকে দূরে থাক, ওকে ভুলেও স্পর্শ করবি না, নয়তো তোদের কি হাল করবো আমি কল্পনাও করতে পারবি না। আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সেই ব্যক্তিটি। এসেই অথৈকে কোলে তুলে নিল আর সেই মুখোশধারী লোকগুলোর উপর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আজ আমার মুড ভালো, নয়তো তোদের আজ রক্ষা করার কেউ ছিল না। লোকগুলো ভয় কাঁপছে। অথৈকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল অজানা মানুষটা। এদিকে প্রহর বরবেশে অপেক্ষা করছে তার অথৈর জন্য, ঠোঁটের কোণে বাঁকা হাসি। অথৈকে আজ চিরতরের জন্য নিজের কাছে নিয়ে আসবে। হুট করে সারপ্রাইজ পেয়ে অথৈ কি রিয়াকশন হবে ভেবে প্রহর আসছে। আসলেই হবে? অথৈদের বাড়ির কারো নাম্বারে কল ঢুকছে না, তুই একটা কল করে দেখ তো। নাজিফা ভীষণ চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বলল। প্রহর দ্রুত ওর মোবাইল দিয়ে কল করলো অথৈর মায়ের নাম্বারে, কিন্তু কল যাচ্ছে না। প্রহর ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি এখন কি করব? মানে কি করবে আবার? কি কনভেনশন সেন্টারে চল, ওনারা সময় মতো চলে আসলেই হলো। কিন্তু তাছাড়া আজ সারাদিন অথয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। ধরতে গেলে আমি ইচ্ছে করেই ওর সঙ্গে যোগাযোগ করিনি। ওর কিছু হলো না তো আবার? তুই যা অথৈদের বাড়িতে, ওসব সারপ্রাইজের দরকার নেই। সোজা অথৈকে নিয়ে কনভেনশন সেন্টারে আসবি। নাজিফার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো প্রহর। পথ যেন ফুরোচ্ছে না, অথচ 20 মিনিটের রাস্তা কোনো রকমে পথ পেরিয়ে অথৈদের বাড়ির সামনে এসে পৌঁছালো প্রহর। গাড়ি থেকে বেরিয়ে এক দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। ভেতরে ঢুকতেই যেন সব কেমন দেখাচ্ছিল। প্রহরের মনে বিপদের কুকাইছে। সেই সব ভাবনাকে পাত্তা না দিয়ে যখন দোতলায় পৌঁছালো, ঠিক তখনই প্রহরের মনে হলো এই দৃশ্য কি কখনো কল্পনায় ভেবেছিল? মোটেও না। তবু কেন দেখতে হলো? ঘরের পুরো মেঝে রক্তে লাল হয়ে আছে। এক পাশে পড়ে আছে আলফাজের দেহ, অন্য পাশে সাবিনার। দুজনের দেহের গলাকাটা অংশ দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। প্রহর কোনো রকম নিজেকে সামলে নিল। হুট করে অথৈর কথা মনে পড়তেই প্রহরের দেহ যেন অসাড় হয়ে গেল। অথৈর কিছু হলো না তো আবার, এই ভেবে অসাড় দেহটাকে কোনো মতে টেনে হিচড়ে নিয়ে গেল অথৈর ঘরের ভেতরে। কিন্তু পুরো ঘর ফাঁকা, কেউ নেই, শূন্যতায় ঘেরা। ব্যাস এতটুকু মনে ছিল প্রহরের। চেতনা হারিয়ে পড়ে রইল অথৈর ঘরে। কনভেনশন সেন্টারে অপেক্ষারত
প্রহরের বাবা মা যখন দেখলেন 2 ঘন্টা পেরিয়ে গেছে অথচ প্রহর বা অথই কেউই ফিরে আসছে না, ঠিক তখনই ওনারা দেরি না করে বেরিয়ে পড়লেন। অথইদের বাড়িতে ঢুকতেই প্রাণপ্রিয় বান্ধবী এবং তার স্বামীর এমন মৃত্যু দেখে নাজিফা ভেঙে পড়লেন। অবচেতন মনেই প্রহর এবং অথইর কথা মনে পড়ল। দোতলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। এই ফাঁকে প্রহরের বাবা পুলিশকে কল করলেন। দোতলায় অথইর ঘরে ঢুকতেই দেখলেন প্রহর নিচে পড়ে আছে। নাজিফা ছেলের কাছে গিয়ে বসলেন, মাথা কোলে তুলে নিলেন। প্রহরকে ডাকছেন কিন্তু প্রহরের কোনো রেসপন্স নেই। নাজিফা কাঁদতে কাঁদতে প্রহরের বাবাকে ডাক দিলেন। স্ত্রীর ডাক শুনে প্রহরের বাবা এসে দেখলেন তার ছেলের অবস্থা। আর কোনো কিছুতে মাথা ঘামালেন না। নাজিফাকে রেখে প্রহরকে নিয়ে নিজেই হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, কারণ যে কোনো মুহূর্তে পুলিশ আসবে, কাউকে না কাউকে থাকতে হবে এখানে। ড্রাইভারের সাহায্য নিয়ে প্রহরকে গাড়িতে তুলে রওনা হলো হসপিটালের উদ্দেশ্যে। এদিকে নাজিফা তখন ভয়ে আতঙ্কে মূর্ছা যাবার উপক্রম। সেই ঘটনা পেরিয়ে যাবার আজ ৫ম দিন। সেদিন প্রহর মাইল্ড স্ট্রোক করে, তবে আল্লাহর অশেষ দয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা পায় সে। সাবিনা এবং আলফাজের ময়নাতদন্ত শেষে দাফন হয়, কিন্তু অথইর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রহর যেন বেঁচে থেকেও মৃত্যুর মতো অনুভূতিতে জড়িয়ে আছে। আজ হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছে প্রহর। প্রহর চুপচাপ, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। মলিন মুখখানায় কেবল অথইকে হারিয়ে ফেলার তীব্র বেদনা প্রকাশ পাচ্ছে। ডিসচার্জের সকল ফর্মালিটিস সম্পূর্ণ করে প্রহরের বাবা যখন কেবিনে এলেন, ঠিক তখনই প্রহর পেট ছেড়ে উঠে দাঁড়ালো। নাজিফা ছেলেকে ধরতে আসছিল, ঠিক তখনই প্রহর হাতে ইশারা করলো, অর্থাৎ প্রয়োজন নেই। তুই কোথাও যাচ্ছিস? নাজিফা প্রশ্ন করল ছেলেকে। প্রহর ওর মোবাইল বের করে কাউকে কল করতেই যাচ্ছিল। ওর আম্মির প্রশ্ন শুনে বলল, হ্যাঁ। কোথায়? অথইকে খুঁজতে। অথইকে খোঁজার জন্য পুলিশ আছে। তুই এত অসুস্থ শরীর নিয়ে কি করবি? যদি তোর কিছু হয়ে যায়? আমি অথইকে যদি আমি খুঁজে না পাই তবে এমনিতেই মরে যাব। আজ 5 দিন ধরে আমি কাপুরুষের মতো হসপিটালের বেডে শুয়ে আছি। তোমরা পুলিশের মিথ্যা আশ্বাস নিয়ে বাস করছো। আমার অথই কি অবস্থায় আছে একটাবার কি ভেবে দেখেছো তোমরা? কথাগুলো শেষ করে বের হয়ে গেল প্রহর। ছেলেকে আর বাধা দেয়নি নাজিফা। দীর্ঘ শ্বাস ছাড়ল, অতঃপর নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এসআই রাহিমের বাসায় এসেছে প্রহর। এসআই রাহিমের অপেক্ষায় বসে আছে প্রায় মিনিট 5 মতো। সকালের নাস্তা শেষ করে এসআই রাহিম ড্রয়িং রুমে এসে বসল। প্রহরকে দেখে ঠোক গেল, আমতা আমতা করে বলল, স্যার, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে জাস্ট একটা কল করতেন। আমার স্ত্রীর খোঁজ। রাহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কারণ গোপন সূত্রের খবর অনুযায়ী প্রহর মির্জার ওয়াইফ যার কাছে আছে তার কাছে পুলিশ পৌঁছাতে যাওয়ার আগে পুলিশের দেহগুলো হয়তো বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষার তীরে ভেসে উঠবে। আর সামনে বসে থাকা প্রহর মির্জাই বা ক্ষম কিসের, যদি একবার জানতে পারে যে তার স্ত্রী কার কাছে আছে, কোথায় আছে, জেনেও পুলিশ কিছু করছে না, ব্যাস গুলি করে দেবে। ভীষণ পাষাণ লোকই প্রহর মির্জা। মাঝখানে কি হয়েছিল কে জানি। পাষাণ হৃদয়ের লোকটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল, হয়তো বউটার জন্য। কথাগুলো ভাবতে ভাবতে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলল রাহিম। প্রহরের দিকে তাকিয়ে বলল, আমরা খোঁজ করছি স্যার, সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার স্ত্রীর খোঁজ অবশ্যই পেয়ে যাবেন। আজ পর্যন্ত তোকে যতগুলো কাজ দিয়েছি সবগুলোই তুই ঠিকভাবে করেছিস, কিন্তু আমার কলিজায় কে হাত দিয়েছে তুই এখন পর্যন্ত বলতে পারছিস না আমাকে। কি অদ্ভুত, তুই নাকি ইচ্ছে করেই। তোর বাচ্চাটার বয়স কত জানি? এসআই রাহিম বিস্মিত হয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহর ওর প্যান্টের পকেট থেকে
পিস্তল বের করে রাহিমের কপালে তাক করে বলল, এতক্ষণ যা বলেছি তা আবারও রিপিট কর, কারণ তখনকার কথাগুলো আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। এসআই রাহিম থর থর করে কাঁপছে। না, ধরা পড়ে গেছে সে। বেঁচে ফেরার একটাই পথ, সব সত্য জানিয়ে দেয়া। প্রহরের সামনে দুহাত জোর করে বলল, স্যার, আপনার স্ত্রী যার কাছে সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। ঢাকা শহরে যত অনৈতিক কর্মকাণ্ড আছে সবকটাতেই তার প্ররোচনা আছে। তাকে সবাই মেজবাহ নামে চেনে। আপনার স্ত্রী তার কাছে আছে। প্রহরের মনে হলো যেন ওর বুক থেকে 1000 টনের একটি পাথর সরে গিয়েছে। ওসব মাফিয়াদের ভয় পায় না প্রহর। কয়েক কোটি টাকা দিলেই তো অথৈকে ফিরে পাওয়া যাবে। প্রহর পিস্তল সরিয়ে ফেলল। রাহিমের অন্তরে প্রাণ ফিরে এলো। প্রহর পিস্তল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে বলল, কোথায় সেই আস্তানা যেখানে মেজবাহ থাকে? প্রহরের কথাই এবার শুকনো ঢোক গিলল। তারপর চোখ দুটো বন্ধ করে বলল, স্যার, আজ সকাল 11টার ফ্লাইটে আপনার স্ত্রীকে নিয়ে মেজবাহু ভাই আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রহর যেন এই কথার জন্য প্রস্তুত ছিল, কিন্তু যখন নিজেকে সামলে ফেলল ঠিক তখনই পরপর দুটো গুলির শব্দ হলো। রাহিমের রক্তাক্ত দেহ নিচে পড়ে আছে। মাথার দিক দিয়ে কল গুলিয়ে রক্ত বের হচ্ছে। প্রবাহিত রক্তের দিকে তাকিয়ে কল করল ওর এক বন্ধুকে, যে কিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। কল করতে করতে ভাবছে, সত্যি কি তবে চিরদিনের মতো হারিয়ে ফেলল অথৈকে? কেন সেদিন সকালে অথৈকে ওভাবে রেখে ফিরে এসেছিল? যদি ফিরে না আসতো তাহলে আজ হয়তো অথৈ হৃদয়ের কাছে থাকতো, একেবারে কাছাকাছি। এইদিকে